নারীদের মধ্যপ্রাচ্যে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শক্ত নজরদারি না থাকার সুযোগে তৈরি হয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগীরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে না পারায় এক্ষেত্রে বিচারের হারও মাত্র ৩%। এছাড়া তথ্য পেতে দেশের দূতাবাসগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ছদ্মনামে এখন বেশি স্বচ্ছন্দ আকলিমা। উন্নত জীবন আর সংসারের অভাব ঘোচানোর স্বপ্নই উলটপালট করে দিয়েছে সব। দালালের হাত ধরে যান দুবাই, তবে বাসাবাড়িতে কাজের কথা বলে তাকে নেওয়া হয় নাইট ক্লাবে। সেখানে আরও বাংলাদেশি মেয়ের সাথে বন্দি জীবন কাটে ৮ মাস। পরে সেখান থেকে পালালেও তাকে পুলিশে ধরিয়ে দেয় দালালেরা। অবশেষে ২৫ মে ফেরেন দেশে। আকলিমার অভিযোগ, প্রতিবেশী রানু ও তার বন্ধু সায়েম তাকে বাধ্য করে অনৈতিক কাজে। দীর্ঘ ৮ মাসে দেয়া হয়নি কোনো টাকা। যতটা এয়ারপোর্ট আছে সবই দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারপরে মেয়েরা যায়। আমাকেও যেরকম নিচে এটা তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেই নিছে। আমি কাজও করলে তাকে টাকা দিলাম, আমি অপমানও হলাম, আমার ইজ্জতটাও আমি দিলাম। এখন আমি চাচ্ছি এটার বিচার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভারত ছাড়াও গত ২-৩ বছরে দুবাইয়ে নারী পাচার বেড়েছে। এর পেছনে রয়েছে বিমানবন্দর কেন্দ্রিক একটি সিন্ডিকেট। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিতরা প্রকৃত অপরাধীর নাম বলতে না পারায় তারা থেকে যায় বিচারের বাইরে। ৩% মাত্র আমরা জাজমেন্ট পর্যন্ত যাই। দুবাইতে, আবুধাবিতে এবং সৌদি আরবে এয়ারপোর্টে আমাদের ফ্লাইটগুলোতে যদি একটু মনিটর নজরদারিতা করে, সাপোর্ট সার্ভিস এবং তার এভিডেন্সগুলো লাগবে, সেটা কিন্তু আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি যেখানে ওখানে যে ফরেন উইংটা আছে তাদের সমন্বয়ে কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে। অন্যদিকে দেশের মতো দুবাইও একটি শক্তিশালী নারী পাচার চক্র তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। কারা এই দুবাই চক্রের সঙ্গে কারা জড়িত, দুবাইয়ের এই হোটেলগুলোর মালিক কারা, বাংলাদেশ থেকে নিচ্ছে কারা, এই পুরো চক্রটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমরা খুব জরুরি মনে করছি। এই কারণে যে আমাদের মেয়েরা আসলে কোনটা কাজের ভিসা, কোনটা ট্যুরিস্ট ভিসা, সেগুলো খুব ভালো বোঝে না। অপরাধ সংগঠনের পর সঠিক তথ্য পেতে সংশ্লিষ্ট দেশে থাকা দূতাবাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধাক্কাধাক্কি, হাতাহাতি, হট্টগোল আর বয়কটের মধ্য দিয়ে শেষ হলো বাইরার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাইরার একাংশের সদস্যরা অভিযোগ করেন, শ্রমবাজারের অনিয়ম নিয়ে প্রশ্ন করায় লাঞ্ছিত হয়েছে প্রতিবাদকারীরা। শ্রমবাজার সিন্ডিকেটের কাছে জিম্মি বলেও অভিযোগ তাদের। তবে একে পরিকল্পিত ঘটনা বলছেন বাইরার মহাসচিব। মোবাইল ফুটেজে দেখা যায় ধাক্কাধাক্কি, হাতাহাতি আর হট্টগোলের মধ্য দিয়ে শুরু হয় রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই বা এই হাতাহাতির ঘটনা? কোন কারণে বার্ষিক সভায় এত সব বিশৃঙ্খলা? সোমবার সকালে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এ ঘটনা ঘটে। ৩৩তম বার্ষিক সভায় সাধারণ সদস্যদের অধিকার ও বাইরার অর্থ কেলেঙ্কারি নিয়ে মঞ্চে বাইরার এক সদস্য বক্তব্য প্রদান করার সময় উত্তেজনা সৃষ্টি করে এক পক্ষ। শুরু হয় ধাক্কাধাক্কি, চলে বাকবিতণ্ডা। হেনস্থার শিকার হয় সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। আহত হন বাইরার অন্যান্য সদস্যরা। হেনস্থার প্রতিবাদে একই দিনে বিকেলে রাজধানীর পল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বাইরার সাধারণ সদস্যরা। এ সময় তারা দাবি করেন, বার্ষিক সাধারণ সভায় মালয়েশিয়া কর্মী পাঠানো বন্ধে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করায় চটে যান বাইরার সভাপতি ও মহাসচিবের একটি গ্রুপ। এরপরে লাঞ্ছিত হন বাকি সদস্যরা। প্রায় 40 থেকে 50 কোটি টাকার একটা হিসাব, যেটা আমাদের রিক্রুটিং, আমাদের ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে লম্বা হিসাব, স্বাভাবিক একটা 6 বছরের হিসাব, সেটাকে পড়ার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে স্টোর থেকে সভাপতি মহোদয় তার লোক দিয়ে পঠিত বলে গণ্য করে তাড়াহুড়ো করে এটাকে ফাইলবন্দি করে ফেলা হলো। পড়ার সুযোগ দেওয়া হলো না, দেখার সুযোগ করে না। তবে এই ঘটনাকে পরিকল্পিত বলে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে বাইরার সভাপতি। এ গ্রুপ বয়কট করলেও এজিএম সুষ্ঠু হয়েছে বলেও দাবি সভাপতি ও মহাসচিব প্যানেলের। এরা হচ্ছে কি সামনে ইলেকশন, তো এরা ইলেকশন করবে। এরা হচ্ছে নুরুল হিসাবের মদতপুষ্ট, এরা নুরুল হিসাবের ফলোয়ার। শ্রমবাজার অস্থিরতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বাইরার একাংশের সদস্যরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান বিচারপতির আদালত কক্ষ থেকে সরাসরি ভিডিও ধারণের সুযোগ পেল গণমাধ্যম।
যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। ব্যক্তিগত ইউটিউব, ফেসবুক চ্যানেল নয়, শুধু টেলিভিশনে প্রচার করার শর্ত দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির এজলাসের নতুন রূপ সবার সামনে তুলে ধরতেই এ সুযোগ। গত 23 মার্চ প্রধান বিচারপতির এজলাসের ছাদ থেকে পানি পড়ছিল। এতে ব্যাহত হয় বিচার কাজ। এরপর শুরু হয় আদালত কক্ষের সংস্কার, যার উদ্বোধন হলো সোমবার। এই আয়োজনে ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা, ছিলেন সাবেকরা এবং আইনজীবীরা। এটা হচ্ছে একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের প্রথম সকল মানুষ আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে এজলাস কক্ষটা দেখতে পাচ্ছে। এটা আমরা 1 নম্বর কোর্ট বলে থাকি, মাননীয় প্রধান বিচারপতির আদালত। এই আদালতে সারা দেশের মানুষের যারা বিচারপ্রার্থী মানুষ, তাদের জন্য এখান থেকেই ন্যায় বিচার নিশ্চিত করা হয়। সুসজ্জিত এই আদালত কক্ষে রয়েছে বিদেশি ঝাড়বাতি ও উন্নত শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। মামলার তালিকা দেখা ও বিচারের প্রয়োজনে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখতে সংযুক্ত করা হয়েছে 4টি মনিটরও। আমি যেটা চাচ্ছি, সাজসজ্জা সুন্দর হলে হবে না, বিচারেও কিন্তু স্বচ্ছতা আনতে হবে, সৌন্দর্য আনতে হবে। অনুষ্ঠানে বিচার বিভাগের ইতিহাস তুলে ধরেন প্রধান বিচারপতি। এ সময় সারা দেশের আদালত কক্ষগুলো উন্নয়নের তাগিদ দেন তিনি। অনেক আদালত ভবন পানিতে ফেটে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও আমরা আশাবাদী হতে চাই। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। বিচার বিভাগের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান বিচারপতি। এই প্রথম বাংলাদেশের প্রধান বিচারপতির এই আদালত কক্ষ থেকে সরাসরি সংবাদ সংগ্রহ করার সুযোগ দেওয়া হলো ভিডিও ধারণ করার। তবে প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে নির্দেশনা দিয়েছেন, আজকের পর আর কখনো এই ছবি ব্যবহার করা যাবে না সামাজিক মাধ্যমে এবং মূল গণমাধ্যমে। প্রধান বিচারপতির এজলাস কক্ষ থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৎভাবে দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা বেড়েছে বলে দাবি সিইসি কাজী হাবিবুল আউয়ালের। তিনি বলেন, রাজনৈতিক পরিবেশ ভালো হলে নির্বাচনেও আগ্রহ বাড়বে। এ লক্ষ্যে কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সোমবার বিকেলে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। 495 উপজেলার মধ্যে 469টিতে নির্বাচন করল কমিশন। সব মিলিয়ে ভোট পড়েছে 36%। উপজেলা সহ সব নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তার আমলে নির্বাচন নিয়ে স্বস্তি জানান সিইসি। নির্বাচন কমিশন রাতের আধারে কোথায় কোথায় গিয়ে টাকা গ্রহণ করেছে, আমরা পকেট ভর্তি করেছি, তাহলে তো মানুষের আস্থা থাকবে না। এগুলো দেখান যে নির্বাচন কমিশনারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে। তবে আমি বিশ্বাস করি আমরা যে নির্বাচনগুলো করেছি এতে জনগণের মধ্যে আস্থা অতীতের চেয়ে এই সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে। তবে সার্বিক নির্বাচন ব্যবস্থায় আরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিরোধ মেটাতে সংলাপের তাগিদ দেন সিইসি। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। কিন্তু 2.5 বছর নয়, 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনও দেখতে পাচ্ছি না। গণতন্ত্রকে এগিয়ে নিতে ইভিএমের গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের যে ইভিএম মেশিনটা, যেমন 3টা বোতাম আছে, এটাকে যদি আমরা একটা বোতামে নিয়ে আসতে পারি এবং যদি যেটা ব্যালট ইউনিট, যিনি ভোটার তার ফিঙ্গার ছাড়া অন্য ফিঙ্গার টিপলেও 1000 বার টিপলেও কাজ হবে না, এই ধরনের যদি কিছু উদ্ভাবন, যদি ইমপ্রুভমেন্ট সম্ভব হয়, তাহলে ইভিএমটা কিন্তু ডেমোক্রেসিকে এগিয়ে নিতে অনেক বেশি সহায়ক হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সহযোগিতা করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সরকারের অধীনে আমি দায়িত্ব পালন করছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ স্থায়ী ঠিকানা পাচ্ছে আরও 18,566টি গৃহহীন পরিবার। এর মাধ্যমে কক্সবাজার সহ 58টি জেলা গৃহহীন মুক্ত হচ্ছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার উদ্যোগে আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীরা হয়ে উঠেছে স্বনির্ভর। বিশেষ করে নারীরা অবদান রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। বদলে যাচ্ছে হতদরিদ্র মানুষের ছিন্নমূল জীবন। আশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মানুষের ভাগ্য পরিবর্তন করছেন বঙ্গবন্ধু কন্যা।
মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে এ পর্যন্ত 2,66,000 গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও 18,566 পরিবার পাচ্ছেন স্থায়ী ঠিকানা। অসহায় ছিন্নমূল প্রান্তিক জনগোষ্ঠীকে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়ার পর গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাটে ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। ঈদের আগে নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত আশ্রয়ণ প্রকল্পের নতুন সুবিধাভোগীরা। শেখ হাসিনার জন্য আমি দোয়া করি, মানে কি আমার বলার আর কোনো ভাষাই নেই। আমি ওনার জন্য যে কিভাবে যে দোয়া করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গদ দিচ্ছে, আমরা কত আনন্দ কত সহকারে দিন কাটাইতেছি। হাজার হাজার নমস্কার জানাই ও চরণের উদ্দেশ্যে। এদের মধ্যে আছেন কক্সবাজারের 3টি উপজেলার 261 পরিবার। এমন আরো 26 জেলার 70টি উপজেলা হবে গৃহহীন মুক্ত। এর আগে আরো 32 জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে সরকার। সব মিলিয়ে দেশের 58টি জেলা হচ্ছে গৃহহীন মুক্ত। সকলের সহযোগিতায় আমরা এই আশ্রয়ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের কক্সবাজার জেলায় 4,991টি পরিবারকে আমরা আগামী কালকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তরের মাধ্যমে এটি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করবে। আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো এখন আদর্শ গ্রামে পরিণত হয়েছে। বাড়ির আঙিনায় অনেকেই করেছেন সবজি বাগান। ছিন্নমূল মানুষগুলো তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন। 2 শতক জমিতে নতুন এই আধা পাকা ঘরগুলি শুধু মাথা গোজার ঠাঁই নয়, যেন স্বপ্নের হাতছানি। এই ঘরগুলো যারা পাবেন তাদের চোখে মুখে হাসির ঝিলিক। তারা বলছেন আগামী জীবনে এই ঘর শুধু তাদের আশ্রয় নয়, তাদের দেবে সামাজিক সম্মানও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রাজধানীতে গুলি করে কনস্টেবল হত্যায় অভিযুক্ত আরেক কনস্টেবল কাউসারকে মানসিক ভারসাম্যহীন দাবি করলেও এ সংক্রান্ত চিকিৎসাপত্র বা প্রমাণ দেখাতে পারেনি পরিবার। পুলিশের কাছেও এ বিষয়ে তথ্য নেই বলছে ডিএমপি। এ হত্যাকাণ্ড তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। তাদের 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। শনিবার রাত 12টার দিকে এভাবেই দায়িত্বরত অবস্থায় কনস্টেবল মনিরুল হককে মুহুর্মুহু গুলি করে আরেক কনস্টেবল কাউসার আলী। ডিপ্লোম্যাটিক জোনে এভাবে পুলিশের গুলিতে সহকর্মী নিহতের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। ঘটনার পর কাউসারকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে পরিবার, এমনকি মাদকাসক্ত বলেও দাবি তাদের। 2-4টা ডিউটি করতে পারবে না, ডিপার্টমেন্ট পুরা জানে। ওখানকার আরআই স্যার, সাব ইন্সপেক্টর সবাই বলছে ডিউটি দিল অস্ত্র দিল কেন? এটা তো সবারই প্রশ্ন। তাকে অস্ত্র মেন্টালতে সে তো কি করতে করতে মাথা তর্ক বিতর্ক করতে করতে গুলি ছাড়িয়ে দিবে। এসব বিষয়ে কোনো তথ্য ছিল না ডিএমপির কাছে। তবে ব্যক্তিগত কিছু বিষয়ে বিষণ্ণতার কথা রিমান্ডে জানিয়েছেন কাউসার। বাকি সব প্রশ্নের উত্তর তদন্তেই বেরিয়ে আসবে। মানসিক শারীরিক দুটো ক্ষেত্রেই কিন্তু সেটি পরীক্ষা করা হয়, এটি রিপোর্টেড ছিল না, যে কারণে পাশাপাশি সে ডিউটি স্বাভাবিকভাবে করত, যে কারণে পুলিশের কাছে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো তার পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, অথবা তার যে ডিউটি করা বা চাকরি করার যে প্যাটার্ন সেটির মধ্যে যদি আমাদের সেটি পরিলক্ষিত হতো, নিশ্চয়ই আমরা সেটির ব্যবস্থা নিতাম। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না হলে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব কিভাবে পালন করে আসছিলেন, এই প্রশ্ন নানা মহলে। সদর দপ্তরে বিষয়টি জানানো হয়েছিল কিনা তারও খোঁজ নেওয়ার তাগিদ দিচ্ছেন সাবেক কর্মকর্তারা। কর্তৃপক্ষে গিয়ে অথবা তার বেড়াকে যদি কারোর সাথে মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে, উগ্র আচরণ করে, এই ধরনের যদি কোনো ইনসিডেন্ট থাকতো, তারপর যদি তাকে ডিউটি দিয়ে থাকে, তখন কর্তৃপক্ষের দায়িত্ব আসে। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী 2005 সালের 15 ডিসেম্বর পুলিশে যোগদান করেন। প্রায় 2 বছর ধরে কাজ করছিলেন গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 9টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। এরপর সোমবার রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মামুনের সাথে গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। পরবর্তীতে মামুনকে বিয়ের জন্য বললে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী নারী। শিশুর মানসিক বিকাশ পুরোপুরি নির্ভর করে মায়ের উপর।
মা যদি সন্তান লালন পালনে বিজ্ঞানসম্মত আচরণ করেন তবেই সুফল পাওয়া যাবে। রাজশাহী ও নাটোরের 1335 জন মা ও শিশুর উপর গবেষণায় এমন তথ্য মিলেছে। সোমবার রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সূচনা ফাউন্ডেশন। বিশেষজ্ঞদের মতে ৮ বছর বয়স পর্যন্ত শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়, কিন্তু এক গবেষণায় দেখা গেছে দেশের ৩৮% শিশুর ক্ষেত্রে তা হচ্ছে না। কেন হয় না সেটা খুঁজে দেখেছে সূচনা ফাউন্ডেশন। শিশুর বিকাশ নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ৫৯১ জন মাকে দেয়া হয় প্রশিক্ষণ। গর্ভাবস্থায় ৪টি এবং শিশু জন্মের পর ১৮ মাস পর্যন্ত ১২টি প্রশিক্ষণ পান তারা। অন্যদিকে নাটোরের লালপুরের ৭৪৪ জন মাকে এই প্রশিক্ষণ দেয়া হয়নি, যারা ছিলেন এই গবেষণার অংশ। গবেষণায় দেখা গেছে প্রশিক্ষণ পাওয়া মায়ের সন্তানেরা যোগাযোগ দক্ষতা, চলাচল, সমস্যা সমাধান সহ 5টি সূচকে এগিয়ে। শিশুদের মায়েদেরকে যদি আমরা জন্মের পূর্বে, গর্ভবতী অবস্থায় এবং শিশুর জন্মের পরে কয়েকটি প্রশিক্ষণ দিয়ে থাকি বিজ্ঞানসম্মত মডিউল অনুযায়ী, তাহলে দেখতে পাই শিশুর সকল পর্যায়ের বুদ্ধিবৃত্তিক বিকাশ থেকে শুরু করে নানা ধরনের বিকাশ কিন্তু উন্নততর হয় এবং তার লেখাপড়ার মান ভালো হতে পারে এবং সে একজন উৎপাদনশীল যোগ্য নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। পজিটিভ এনভায়রনমেন্টে বাচ্চাকে বড় করাটা খুবই গুরুত্বপূর্ণ। বড় হয়ে সে কেমন পারফর্মার হবে, পজিটিভ পাওয়ারফুল ডিসিশন মেকিং একটা নাগরিক আমি যদি পেতে চাই, তাহলে আন্ডার 5 পারফেক্টলি ডিজাইন করতে হবে। শিশুর প্রারম্ভিক বিকাশকে বলা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। এই সময়ে সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। আমরা যদি ফলাফলকে আমলে নিয়ে একযোগে আন্তঃমন্ত্রণালয়ের সম্মিলিত পদক্ষেপ নিয়ে সারা দেশে কাজটির প্রায়োগিক পরিবেশ তৈরি করতে পারি, তাহলে শিশুর বুদ্ধি বিকাশে তা ফলপ্রসূ হতে পারে। গবেষকেরা বলছেন শিশুর শৈশবের উপরই নির্ভর করে সারা জীবনের সমৃদ্ধি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌরুটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য মোতায়েন থাকবে। লঞ্চ ফেরিতে অতিরিক্ত যাত্রী নিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদে আগে পরে 6 দিন পচনশীল পণ্য ছাড়া সব ধরনের ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। পদ্মা সেতুর চালুর পর যাত্রী কমলেও ঈদের সময় পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট হয়ে যাতায়াত করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী। গেল রোজার ঈদে এই রুটে ঈদের ছুটিতে পারাপার হন প্রায় 15 লাখ মানুষ। এবার পাটুরিয়া, দৌলতদিয়ার 3 ঘাট দিয়ে চলবে 18টি ফেরি, আর আরিচা কাজিরহাটে চলবে 5টি। এছাড়া আলাদা ঘাটে থাকবে প্রায় 30টি লঞ্চ। এবার আমাদের পাটুরিয়া, দৌলতদিয়াতে আমাদের 18টি ফেরি বহরে যুক্ত আছে। পাশাপাশি আরেকটি ঘাট আমাদের আরিচা কাজিরহাট, সেই ঘাটেও আমাদের 5টি বড় ফেরি বহরে যুক্ত থাকবে। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ওঠানামা বন্ধে নৌ পুলিশের নজরদারি আর ঘাটে যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য কাজ করবেন। আমাদের পুলিশের পাশাপাশি আমাদের র্যাব, আমাদের নৌ পুলিশ, আমাদের হাইওয়ে পুলিশ, প্রয়োজন হলে আনসার, সবাই আমরা একসাথে কাজ করব। সব মিলে আমাদের 1000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী আমরা এখানে কাজ করব। ঈদযাত্রা নির্বিঘ্নে এবং সার্বিক পর্যবেক্ষণে থাকছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম, থাকবে ভ্রাম্যমাণ আদালতও। রাস্তার দুধারে কোনো ধরনের দোকান বা হোটেল এগুলো যেন স্থাপন না করে কোনো ধরনের ভোগান্তি তৈরি করতে না পারে, এই কাজগুলো তদারকির জন্য 5 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করে দিয়েছি। ঈদযাত্রায় মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ অপরাধীদের হাত থেকে সাধারণ যাত্রীদের সচেতন থাকার পরামর্শ প্রশাসনের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চমবারের মতো চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে গত 4 বছর এই সার্ভিসের কারণে রেলের লোকসান হলেও এটিকে সেবা হিসেবে দেখছে কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের 2টি স্টেশন থেকে 1805 কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সোমবার বিকেলে রহনপুর স্টেশন ছেড়ে আসে এটি। এবছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে এই ট্রেন। পথে 15টি স্টেশন থেকে তোলা হবে আম। রাত 2:15টায় ঢাকায় পৌঁছানোর কথা ট্রেনটির। এবছর চীন থেকে আমদানি করা বিশেষ লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা হচ্ছে। আমাদের অন্য যানবাহনে আম পাঠাতে গেলে অনেক খরচ হয়ে যায়,
আর এটা দাম পেলে আমাদের খুব সুবিধা হয়, আমরা নিরাপদভাবে ভালো পৌঁছে যাই, সেজন্য আমরা এটাতে আগ্রহ হই। এখানে কেরান খরচ কম, অন্য জায়গায় কোরিয়াতে মাল পাঠালে 15 টাকা করে লাগে, এখানে আমাদের 1.5 টাকাতে মাল চলে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে গত 4 বছরে এই ট্রেন থেকে ভাড়া বাবদ আয় হয়েছে 46,29,140 টাকা। তবে এই ট্রেনে শুধু জ্বালানির জন্যই খরচ হয়েছে 92,91,000 টাকা। এতে রেলের লোকসান 46,61,860 টাকা। এবার পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসার কারণেও বাড়বে খরচ। সেবাটা আমাদের মুখ্য এবং ব্যবসাটা হচ্ছে মানে পরবর্তী পর্যায়ে। কাজে ব্যবসা হবে, কিন্তু ব্যবসা আমাদের মুখ্য বিষয় না, আমরা জনগণকে সেবা দিব, এটা আমাদের সরকারের নির্দেশ। ব্যবসায়ীদের সমন্বয়ের অভাবেই বিশেষ ট্রেনে আম পরিবহনে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। একটু গ্যাপ হয়ে যায়, যেহেতু মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত গ্রহণ করা, এটি একটু সমন্বয়ের অভাব হয়। আমরা আশা করি যে এভাবেই আমাদের আলোচনা করতে করতে সমাধান হয়ে যাবে। এবছর ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত 1 কেজি আম পরিবহনে ভাড়া দিতে হবে 1 টাকা 47 পয়সা এবং রাজশাহী থেকে 1 টাকা 43 পয়সা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের বাজেটে জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ বাড়লেও দক্ষিণ পশ্চিম উপকূল ও সুন্দরবন রক্ষায় নেই স্পষ্ট কোনো ঘোষণা। সুন্দরবন নিয়ে দিক নির্দেশনা না থাকায় চিন্তিত পরিবেশবাদীরা। তারা বলছেন সুন্দরবন বেষ্টিত উপকূল রক্ষায় আলাদা বরাদ্দের পাশাপাশি সুন্দরবন উন্নয়ন বোর্ড গঠন করা দরকার। ঘূর্ণিঝড় রিমালে খুলনা ও বরিশালের উপকূলীয় বাঁধের 263 স্থানে 41 কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় 1.5 লাখ ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণরূপে। খুলনা বিভাগের 3 উপকূলীয় জেলায় মাছের ঘেরের ক্ষতি হয়েছে 607 কোটি টাকা। এছাড়া সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালে মারা গেছে 138টি বন্যপ্রাণী। অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে 6 কোটি 27 লাখ টাকার। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ মিলেছে 11,089 কোটি 43 লাখ টাকা, যা মোট এডিপির 4.18%। তবে দক্ষিণ পশ্চিম উপকূল ও সুন্দরবন রক্ষায় কিভাবে ও কি পরিমাণ বরাদ্দ হবে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি বাজেটে। দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল সুন্দরবন সংরক্ষণ করা থেকে শুরু করে এই অঞ্চলের জন্য ফোকাসটা করা, এই জায়গাটা যদি আমরা করতে পারি বাজেটের থেকে, তাহলেই দেখা যাবে যে আগামী দিনে আমাদের এই সুরক্ষার যে বিষয়টা সেইটা আরও নিশ্চিত হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা, সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়ন, বন বিভাগের অবকাঠামো ও জনবল উন্নয়নে বোর্ড গঠন করা যেতে পারে বলে মনে করেন পরিবেশবাদীরা। সুন্দরবন সুরক্ষার জন্য কিংবা সুন্দরবন সংলগ্ন অঞ্চলের মানুষদের জীবন জীবিকা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের উচিত সুন্দরবনের জন্য বিশেষ বরাদ্দ দেয়া, এবং বহু আগে থেকে আমরা বলে আসছি যে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড একটা তৈরি করা হোক। রিমানের আগে ঘূর্ণিঝড় সিডর, আয়লা, বুলবুল, ইয়াস ও আমপানে নিজেকে বিলিয়ে দক্ষিণ পশ্চিম উপকূলকে রক্ষা করে সুন্দরবন। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। প্রতি বছর ট্যানারির চাহিদা 30 থেকে 35% কাঁচা চামড়া সরবরাহ করা হয় এই আড়ত থেকে। এবারও প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা, তবে ট্যানারি মালিকদের কাছে বিগত বছরের পাওনা পরিশোধের দাবি ব্যবসায়ীদের। দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের আড়ত। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ব্যবসায়ীরা। শ্রমিকরা জানান সারা বছর আড়তে কম চামড়া আসলেও কোরবানির সময় কয়েক গুণ বেশি চামড়া আসে। চামড়া যত তাড়াতাড়ি আমাদের আড়তে আসবে, আমরা তত তাড়াতাড়ি এই চামড়াকে প্রক্রিয়াজাত করতে পারবো। সারা বছর যে তুলনা কাজ হয় ওই তুলনার থেকে 3 গুণ বেশি কাজ হয় কুরবানিতে। লবণের দাম সহনীয় আছে জানিয়েছে আড়তদাররা। জানান চামড়া সরবরাহ ঠিক থাকলে এবছর লাভ থাকবে। তবে রাজধানীর ট্যানারি মালিকরা এখনো তাদের পাওনা পরিশোধ করেননি। এবছর তাই নগদ টাকায় লেনদেন করতে চান। চামড়ার টাকা 2014, 15, 16 সালের টাকা এখনো আনোয়ার ট্যানারির কাছে পাবো। ওনার ট্যানারি ঠিকই চলে, আমাদেরকে টাকা দেয় না। আমরা নাটোরে যারা ব্যবসা করি চামড়ার ব্যবসা, আমরা গত 1 বছর খুব সুন্দরভাবে নগদেই প্রায় বেচাকেনা করছি। সামান্য কিছু বাকি লেনদেন আছে, যেটা লেনদেন আছে এটা আমরা সময়ের আগেই ইনশাল্লাহ পেয়ে যাব।
এবছরও ব্যবসার পরিবেশ ঠিক রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এমনভাবে একটি ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি করব এবং ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করব যে আমাদের এখানে কাঁচা চামড়াটি আশেপাশের জেলা থেকে এখানে আসে, ভালোভাবে সংরক্ষণ হয়, এটির মর্যাদা পায়। গত বছর এই আড়ত থেকে 1.5 লাখ পিস গরু ও 1 লাখ পিস ছাগলের চামড়া ট্যানারিতে পাঠানো হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরের সবচেয়ে বড় চামড়ার আড়ত এটি, কিন্তু বিগত বছরের পাওনা এখনো কেন পরিশোধ হচ্ছে না, এ বিষয়ে কি জানা গেছে? নাটোর এই চামড়ার আড়তটা দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। এখানে কিন্তু জেলার প্রায় 35 থেকে 40টি জেলা থেকে কিন্তু চামড়া এখানে নিয়ে আসা হয়, এখান থেকে আড়তটা নেয়। আসলে গত 2014-13 সাল থেকে 16 সাল ব্যবসায়ীদের টাকা ট্যানারি মালিকদের যখন মামলাগুলো এখনো পর্যন্ত আছে, তারপর পরবর্তী সময় যে কিন্তু আসলে 17 সাল থেকে যে টাকাগুলো, সেই টাকাগুলো অধিকাংশ টাকায় নগদে বিক্রি হয়েছে বলে এক্ষেত্রে ব্যবসায়ী জানিয়েছে। তবে পূর্বের যে টাকাগুলো পাওয়ানো হয়েছে সেই টাকাগুলো তারা কেন দিচ্ছে না, এই জাতীয় প্রশ্ন করলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা তারা বলেন যে আসলে সেই সময়কার বড় অঙ্কের যে টাকা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিন্তু আসলে অনেক বড় অঙ্কের টাকাগুলো বাকি পড়ে গেছে। বাকি পর থেকে সেই টাকা তারা আসলে ট্যানারি মালিকেরা কোনোভাবে আসলে দিতে রাজি হচ্ছে না। তবে এইবার কিন্তু আসলে ট্যানারি মালিকেরা যে বকেয়া টাকা রয়েছে সেই টাকাগুলো কিছুটা পরিমাণে পরিশোধ করবেন। এই টাকাগুলো এখানকার নাটোরের যে চামড়া রয়েছে সেই ব্যবসায়ী রয়েছে, সেই টাকাগুলো পরিশোধ করে রাজনীতি থাকবে, এইবারকার ব্যবসা কিন্তু আরো ভালো করবেন বলে এখানকার ব্যবসায়ী মনে করেন। সব মিলিয়ে কিন্তু আসলে নাটোরের যে চামড়ার ব্যবসা, এই ব্যবসা ঢাকার ভিতরে মানে তাদের উপরে তারা যে টাকা। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। এদিকে এবারের কোরবানির ঈদে বিশাল আকৃতির গরু নিয়ে আলোচনা এসেছে অনেক খামারি। কালোমানিক, বাদশা, খুররম, সম্রাট, টাইগার এমন নানা বাহারি নামে নিজেদের খামারের গরু পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এ গরু দেখতে খামারে আসছেন অনেকে। তবে হাটে না নিয়ে বিশালদেহী গরু অনলাইনে ক্রেতাদের সামনে তুলে ধরার জোর দিচ্ছেন খামারিরা। 10 ফুট লম্বা ও 6 ফুট উচ্চতায় ফ্রিজিয়ান জাতের এই গরুর নাম টাইগার। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটি গ্রামের প্রান্তিক খামারি বাদশাহ আলীর 38 মণ ওজনের এ গরু কোরবানির পশু হিসেবে এবার জেলার অন্যতম আকর্ষণ। 3 বছর ধরে গরুটি লালন পালন করছেন বাদশাহ আলী ও তার পরিবার। প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার খাওয়ানো হয় গরুটিকে। বিক্রির জন্য 20 লাখ টাকা দর হাঁকছেন খামারি। গরুটা খুবই ভালো, শান্তশিষ্ট, নিজের সন্তানের মতন মানুষ করছি। গরুটা ছেড়ে দেবো কিন্তু খুব কষ্ট লাগছে। 3 বছরে কিছু না হলেও 15-16 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। হালুয়াঘাটের খামারি তোফায়েল আলমের লালু মাস্তান ও কালো মানিককে ঘিরে বেশ আলোচনা হচ্ছে ময়মনসিংহে। শাহিওয়াল জাতের 34 মণ ওজনের লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর হলিস্টার ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের জন্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আমার বড় ভাইয়ের গরু এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। 2টা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, মানে ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। এই গরুগুলো তো সবাই নিতে পারবে না, একটা হলো 34 মণ আর একটা হলো 32 মণ। জয়পুরহাটের বাদশা খুররম, সম্রাট, সোনামিয়া আর লালপাহাড় নামের 4 ষাঁড় আছে আলোচনায়। এর মধ্যে লালপাহাড় নামের ষাঁড়টি গতবার কোরবানির হাটে তুললেও ভালো দাম না পাওয়ায় বিক্রি করেননি খামারি। পাটিরা আসে, দাম দর করে বা বেচা বিক্রি কথা যখন শুনতে পায়, বুঝতে পায়, তখনই এই চোখ দিয়ে পানি পরে কান্দে। বিশাল দেহ প্রচণ্ড গরমের কারণে ষাঁড় 4টি বাজারে তোলা হবে না জানিয়ে খামারিরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে অনলাইনে বিক্রির চেষ্টা চলছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল মোমেন মুনি। মুনি, জয়পুরহাটে আসলে খামারিদের পশু বেচা বিক্রি কেমন চলছে, আর এই যে বড় গরুগুলো যে এগুলো তোলা হচ্ছে এগুলোর আসলে দাম কেমন পাবেন, কি আশা করছেন খামারিরা? দেখুন, জয়পুরহাটে প্রায় ছোট বড় 13,000 মানে খামার রয়েছে। এই খামারগুলোর মধ্যে
প্রত্যেক খামারই আসলে শখের বশে 2-1টি করে গরু মোটা তাজা করে থাকেন প্রাকৃতিক উপায়ে তারা বলছেন। তো এর মধ্যে জয়পুরহাটের 4টি যেমনটি খবরে বলছিলেন 4টি আ সর্ববৃহৎ বিশালাকৃতির গরু তারা কোরবানিকে উপলক্ষ করে গত ২-৩ বছর বা কেউ ৫ বছর ধরে লালন পালন করছেন। কিন্তু এই মোটা তাজা করতে গিয়ে তারা কিন্তু মোটামুটি বিপদেই পড়েছেন। কারণ যে পরিমাণ তাদের খরচ হয়েছে এই পরিমাণ খরচের এখন পর্যন্ত এমন কোন শৌখিন কোরবানি দাতা তাদের সামনে কিন্তু আসেনি এবং তার দরদাম করছে না। আ ম আজ সকাল পর্যন্ত আমি কথা বলেছি যে এই ৪টি গরুর কোনটিই কিন্তু বিক্রি হয়নি। তবে ২টি গরুর আজকের দিনের মধ্যে বিক্রি হওয়ার কথা চলছে এবং তাদের কাঙ্ক্ষিত যে দাম তার চেয়ে অনেক কম। ঠিক একই অবস্থা আ বা জয়পুরহাটের খামারগুলোতে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু স্বাভাবিক কারণে প্রত্যেকটি গরুর উৎপাদন খরচ বা পালন খরচ বেশি হয়ে গেছে। এবং এক্ষেত্রে দাম স্বাভাবিক কারণেই বেশি। কিন্তু আবার যারা ক্রেতা, যারা কোরবানির দাতা এবং যারা ক্রেতা তারা কিন্তু এই যে দাম, এই দামের কিন্তু তারা গত ২০ বা বছরেও কিন্তু তারা অভ্যস্ত ছিল না যে এত দামে তাদের কোরবানি কিনতে হবে। তারাও কিন্তু এই তাদের কাঙ্ক্ষিত মানের এবং সাধ্যের মধ্যে তারা সমন্বয় করতে পারছে না এবং অনেক কোরবানির দাতা এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত মানের কোরবানি কিন্তু কিনছে না। আর হাতে আছে মাত্র কয়েকটা দিন সময়। তো গরুর খামার মালিকরা এবং যারা লালন পালন করছেন তারা কিন্তু বলছেন যে হয়তো এই সময়ের মধ্যে কিছু তাদের গরু বিক্রি হবে। কিন্তু তাদের লাভ উঠবে না। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এর মধ্যে যেই যে ১৩,০০০ খামারে প্রায় ১.৫ লাখেরও বেশি গবাদি পশু বিশেষ করে গরু মজুত রয়েছে। এর মধ্যে জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত কিন্তু প্রায় ভারতীয় গরু এবার যদি আসলে ভারতীয় গরু না আসে সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল মোমেন মনি। সরকারি শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে রোডম্যাপ তৈরি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যাচাই বাছাই শেষে সরকারি সেরা ২০ কোম্পানির সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকেরা বলছেন বাজারকে গতিশীল করতে সরকারি শেয়ারের পাশাপাশি বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, প্রকৌশল, ব্যাংক সহ বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত ১৯টি প্রতিষ্ঠান। যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসসি, ডেসকো, এটলাস বাংলাদেশ সহ আরও অনেক কোম্পানি আছে এ খাতে, যাদের বেশিরভাগই বছর শেষে তাদের বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দিয়েছে ১০ থেকে ১৩০% পর্যন্ত। এমন পরিস্থিতিতে ভালো মানের সরকারি শেয়ারে মানুষের আগ্রহ থাকায় আবারও তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট ২৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মাধ্যমে সেরা ২০ কোম্পানির সঙ্গে শিগগিরই আলোচনা করবে ডিএসই। কোন কোন কোম্পানি কিভাবে আনতে হবে এর একটা ফুল ফ্লেজেড প্রস্তাবনা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দিব। প্লাস আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তর, অর্থ মন্ত্রণালয়, আমাদের অর্থ বিভাগকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে সেখানেও আমরা এটা পাঠিয়ে দিব। টপ 20 তাদের সাথে আমরা একটু চা চক্রের আয়োজন করব, তাদেরকে আনার ব্যাপারে তাদের উৎসাহিত করব এবং তাদের প্রবলেমগুলো শুনে সেগুলো রিজলভ করার চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন সরকারি ভালো প্রতিষ্ঠানগুলো বাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শুধু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার নয়, স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বড় শিল্প প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। ভালো কোম্পানিগুলো লিস্টিং হলে মার্কেট তার গভীরতা পাবে, ঠিকই আছে। সেকেন্ডারি মার্কেটকে এফিসিয়েন্টলি একটা ভালো পর্যায়ে নিয়ে যেয়ে আমার মনে হয় তখন এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। শুধু গভর্নমেন্ট কোম্পানি লিস্টিংয়ে না, অনেক ধরনের প্রোডাক্টই আছে যেগুলো বাজারে আনা যেতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতে এরই মধ্যে অর্থ বিভাগ ও আইসিবির সঙ্গে কাজ শুরু করেছে ডিএসই। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে নামবে বাংলাদেশ। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা কোচ হাবিয়ের কাবরেরার। নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহাতে ম্যাচ শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায়। বিশ্বকাপ বাছাই 5 ম্যাচে বাংলাদেশের অর্জন 1 পয়েন্ট।
কিংস এয়ারনায় লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল জামাল তুপুরা। শেষ ম্যাচও তাদের বিপক্ষে, নিরপেক্ষ ভেন্যুতে। ফরওয়ার্ড রাকিব সাদ ফেরায় দলের শক্তি বেড়েছে। 2 কার্ড দেখায় লেবাননের বিপক্ষে প্রথম লেগে ছিলেন না তারা। সাথে 3 তরুণ কাজেম, রাব্বি, তাজউদ্দিনের পারফরমেন্স প্রত্যাশা বাড়িয়েছে। এশিয়ায় নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে চাই। এবছর লেবাননের বেশ কয়েকটি কোচ পরিবর্তন হয়েছে। এর আগে কৌশলগতভাবে খেললেও এবার শারীরিক শক্তি দিয়ে লড়তে পারে। ওদের বেশ কজন ভালো ফুটবলার আছে, তবে আমার ছেলেরা প্রস্তুত সেরাটা দিতে। কাতারের অতিরিক্ত গরমে মানিয়ে নিতে 4 দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। সবশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারলেও লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে লেবাননের চ্যালেঞ্জে নামবে জামাল তুপুরা। লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম, সো আমরা চেষ্টা করব আর আমরা একটা ভালো পারফরমেন্স দিব। আমরা সবাই একটা বিশ্বাস আছে যে আমরা এই নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্ট নিতে পারি। গুঞ্জন আছে এই ম্যাচের পর শেষ হতে পারে কাবরেরার অধ্যায়। লড়াকু পারফরমেন্স বাড়াতে পারে তার মেয়াদ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।